সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আমার এই ব্যক্তিগত অফিসে প্রথমে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনারা ধৈর্য ধরে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই, সেটা আপনারা ধৈর্যের সাথে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি মূলত 4টি বিষয়, আর সব মিলে বললে একটাই বিষয় হবে, তবুও 4টা আলাদা হেডে আমি উল্লেখ করছি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির গতি প্রকৃতি ও কাঠামোগত দুর্বলতা, মব কালচার বা সংঘবদ্ধ বিচারহীনতার অপসংস্কৃতি, নাগরিক নিরাপত্তা ও আইনের শাসনের অন্তরায়, পল্লবীর শিশু রামিসা হত্যাকাণ্ড ঘটনার আদ্যপান্ত সামাজিক যে ক্ষতের সৃষ্টি হয়েছে সে ব্যাপারে আমি কথা বলতে চাই। সার্বিকভাবে দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি, বিগত 7 দিনের সংবাদপত্রের তথ্যের আলোকে একটি ছোট মূল্যায়ন। আমি একটু ধৈর্যের সাথে আপনাদেরকে আমি লিখিত কথা বলবো, কারণ বিষয়টা ছোট নয়, সেজন্য আমি একটু লিখিতভাবে পেশ করছি। প্রথম হলো, বাংলাদেশের বর্তমান দৃশ্যপট একটি অত্যন্ত জটিল এবং রূপান্তরকালীন ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রথম আলো, নয়া দিগন্ত, আমার দেশ এবং ডেইলি স্টার পত্রিকার বিগত 7 দিনের সংবাদ ও সম্পাদকীয় বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে ওঠে যে দেশের সামগ্রিক শাসন ব্যবস্থা ও নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধরনের গভীর শূন্যতা তৈরি হয়েছে। রাষ্ট্রের আইন প্রণয়ন ও পরিচালনার দায়িত্বে থাকা নীতি নির্ধারকেরা যখন জননিরাপত্তা রক্ষা এবং আইন শৃঙ্খলার মৌলিক কাঠামোগুলোকে সুসংহত করার পরিবর্তে রাজনৈতিক বাগাড়ম্বর কিংবা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে অতিরিক্ত মনোযোগ প্রদান করেন, তখন মাঠ পর্যায়ে তার সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। সম্প্রতি জেনেভা থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF কর্তৃক প্রকাশিত গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026-এ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি অত্যন্ত আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে। এই প্রতিবেদনে প্রথমবারের মতো অপরাধ দেশের জন্য প্রধানতম ঝুঁকি হিসাবে চিহ্নিত হয়েছে এবং ভূ অর্থনৈতিক বিরোধ দ্বিতীয় প্রধান ঝুঁকি হিসাবে আত্মপ্রকাশ করেছে। এটি নির্দেশ করে যে দেশের অর্থনীতি এবং আভ্যন্তরীণ শান্তি একে অপরের সাথে কতটা নিবিড়ভাবে জড়িত। পলিটিক্যাল বিশ্লেষকদের মতে রাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যকার প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা এবং জবাবদিহিতার ঘাটতি বর্তমানে অপরাধী চক্রগুলোর প্রধান শক্তিতে পরিণত হয়েছে। বর্তমান সরকারের অধীনে প্রস্তাবিত নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। তাদের মতে এই নতুন খসড়াটি কার্যকর হলে কমিশনের স্বাধীনতা চরমভাবে খর্ব হবে, যা প্রকারান্তরে রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে আরও উৎসাহিত করবে। এই সামগ্রিক পরিস্থিতি প্রমাণ করে যে সমসাময়িক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠানের বিষয়টি আজ তীব্র সংকটের মুখে পতিত হয়েছে। আমার প্রথম পয়েন্ট শেষ। ধারাবাহিকভাবে দ্বিতীয় পয়েন্ট হলো মব কালচার বা সংঘবদ্ধ বিচারহীনতার অপসংস্কৃতি, নাগরিক নিরাপত্তা ও আইনের শাসনের অন্তরায়। বাংলাদেশে আইনের শাসনের দুর্বলতা এবং সামাজিক অপরাধের সমান্তরালে আরেকটি ভয়াবহ ব্যাধি জাঁকিয়ে বসেছে, যা মব কালচার বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণের অপসংস্কৃতি নামে পরিচিত। এই প্রবণতা কোনো সাধারণ অপরাধমূলক ঘটনা নয়, এটি মূলত রাষ্ট্রযন্ত্র ও প্রচলিত বিচার ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার এক বিপজ্জনক বহিঃপ্রকাশ। চলতি বছর 18 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সচিবালয়ে দায়িত্ব গ্রহণ করেই অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন যে দেশে মব কালচার চিরতরে বন্ধ করা হবে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাম্প্রতিক তথ্য ও প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রতিশ্রুতির পরেও মাঠ পর্যায়ে মব কালচার, মব ভায়োলেন্সের ঘটনার বিন্দুমাত্র উপশম ঘটেনি, বরং বিগত এপ্রিল মাসে এই ধরনের বর্বর ঘটনা দেশ জুড়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এটি স্পষ্টতই স্বরাষ্ট্র প্রশাসন তথা রাষ্ট্রযন্ত্রের সদিচ্ছা অথবা যোগ্যতার ঘাটতিকেই প্রকাশ করে। দুঃখজনকভাবে সত্য যে সরকারের কোনো এমপিও এই মব কালচারের সাথে জড়িয়ে পড়েছেন। এই ঢাকায় 2-1টি ঘটনা ঘটেছে যেখানে সরকারের মহিলা এমপি জড়িত ছিলেন। বিগত ডিসেম্বর মাসে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে সংঘবদ্ধ আক্রমণের ঘটনার পর
থেকে দেশ জুড়ে যে মব আতঙ্ক সৃষ্টি হয়েছিল তার স্বাধীনতা, সাংবাদিকতা, ভিন্নমত স্বাধীন বুদ্ধিভিত্তিক চর্চাকে অবরুদ্ধ করে ফেলেছিল। এই ধরনের সংঘবদ্ধ উগ্রতা কেবল একটি বিশেষ প্রতিষ্ঠানের উপর হামলা নয়, বরং এটি রাষ্ট্রে এক বিচারহীনতার সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার অশুভ প্রয়াস। প্রশ্ন হলো যে চলমান পরিস্থিতির জন্য সরকার দায়ী কিনা? অবশ্যই সরকার দায়ী। সরকার এই কারণে দায়ী, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যে ধরনের কার্যকর, দূরদর্শী, ইফেক্টিভ ভূমিকা নেওয়া দরকার, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশের দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু অপরাধীরা বেপর সরকার সারাশি অভিযানে নামা। এবং এখানে দলমত দেখবে না, দল মতের ঊর্ধ্বে উঠে যারাই রাষ্ট্রের মানুষের নিরাপত্তার জন্য থ্রেট বিবেচিত হবে তাদেরকে সরকারকে ধরতে হবে এবং আইনের মুখোমুখি করতে হবে। সেই জন্য সরকার দায়ী। বিরোধী দল দায়ী এই জন্য নয় যে আমরা তো কাগজ কলম দিয়ে হাতে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যেগুলো করতে হবে। আমরা কি পুলিশকে কমান্ড করতে পারবো? আমরা কি আর্মিকে কমান্ড করতে পারবো? এটা পারবেন প্রধানমন্ত্রী, এটা পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অতএব বিরোধী দলের যে দায়িত্ব, বিরোধী দল জনগণের কণ্ঠস্বর হয়ে ভয়েস রাইজ করবে, আমরা সেটা করছি। প্রতিদিন 2টা-3টা সাংবাদিক সম্মেলন করছি। আজকে সকালে আমাদের অফিসে আপনারা সাংবাদিক সম্মেলন ছিলেন, সেই বিচার বিভাগ নিয়ে কথা বলেছি। এখন আমি সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বললাম। তা আমরা তো ভয়েস রাইজ করছি, যেখানে যাচ্ছি সেখানে কথা বলছি। আজকের আমি স্যার খুনিদের বিচারের দাবিতে উত্তরায় আমার নেতৃত্বে আমি মিছিল করেছি সাদা পতাকা হাতে নিয়ে। প্রথমে শিশুদের পক্ষ থেকে আমি সরকারের কাছে সারেন্ডার হয়েছি যে আপনারা আমাদেরকে মারেন, আমাদের শিশুদের গায়ে আর হাত তুলবেন না। আর তারপরে আমি পতাকা ফেলে দিয়ে আমি গর্জে উঠে বলেছি যে না, আমরা মাথা নত করবো না। আমরা একটা নির্দিষ্ট সময় সরকারকে দিব, এরপর সিটির আইন শৃঙ্খলার রক্ষায় যদি তারা ব্যর্থ হয় আমরা গর্জে উঠব, আমরা আমাদের অধিকার আদায় করব। 2টা কথাই ম্যাচ সরকার করে আসছে। আর কোরবানি নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। আমরা আমাদের এই সমাজে পিছিয়ে থাকা নাগরিক যাদের কোরবানি করবে না তাদের সবাইকে পারবো কিনা জানি না, আমাদের টার্গেট সবাইকে, ব্যাপক সংখ্যক তাদেরকে কোরবানির গোশত আমরা বিতরণ করব। 2 নম্বর হলো তাদেরকে ফুড প্যাকেট বিতরণ করব। 3 নম্বর হলো তাদের জন্য কোরবানির আগে পরে চিকিৎসার ব্যবস্থা নেব। আগামী 23 তারিখ উত্তরার 5 নম্বর সেক্টরে আমি একটা বড় মাপের আপনার মেডিকেল ক্যাম্প করতেছি। সেখানে কয়েক হাজার রোগী আশা করতে অংশ নিবে, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি মেডিসিন দেবে। এই ক্যাম্পগুলো আমি কন্টিনিউ করব কোরবানির আগে পরে ইনশাআল্লাহ। এবং আজকে আমি উত্তরায় একটা মানবতার বক্স স্থাপন করে আসছি বিডিআর মার্কেটে। যদি আপনাদের সুযোগ হয় অনুসন্ধানে রিপোর্ট করার ইচ্ছে থাকে, একটা বড় বক্স বানিয়ে দিয়েছি, বক্সটা ভরে দিয়ে আসছি তরি তরকারি, মাছ টাছ ইত্যাদি দিয়ে। আমরা বিত্তবানদেরকে আহ্বান জানিয়েছি ঈদের বাজার যখন করবেন একটা অংশ এখানে রেখে যাবেন, আর যাদের প্রয়োজন আছে তারা এখান থেকে নিয়ে যাবে। এই বক্সগুলো গোটা সিটিতে আমরা ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এইভাবে আমাদের অনেকগুলো সামাজিক এবং মানবিক পরিকল্পনা আছে ইনশাআল্লাহ, আপনারা জানবেন। এবং আমরা আশা করব দেশ গড়ার এই রাজনীতিতে, মানবিক সিটি গড়ার এই রাজনীতিতে এই শহরের একজন সম্মানিত নাগরিক হিসাবে আপনারাও আপনাদের ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। বিচার চাই না, একজন ভিকটিমের বাবা, এটা বিচার ব্যবস্থার প্রতি, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার প্রতি কতটা তার অশ্রদ্ধা এবং বাস্তব কারণে অনাস্থা। তিনি বলছেন আমি বিচার চাই না, আপনারা আমার মেয়েকে এনে দেন অথবা খুনিদেরকে আমার সামনে এনে দেন, আমার বিচারের দরকার নেই। আমরা তার এই অভিব্যক্তির সাথে একমত। এই বিচার ব্যবস্থা, এই জন্য তো আমরা চাইছিলাম পৃথক সচিবালয়, এই জন্য আমরা চাইছিলাম বিচারক নিয়োগে একটা কমিটি থাকবে, একটা ব্যবস্থা থাকবে যেখানে নিরপেক্ষ বিচারকরা নিয়োগ হবে। কিন্তু এই সরকার তো সেটা হচ্ছে দিল। এই সরকার যে অতীত রাজনীতি শুরু করেছে তার প্রকৃষ্ট এবং তার সবচেয়ে জলজান্ত প্রমাণ হলো এই আলাদা সচিবালয় প্রতিষ্ঠান তারা বাতিল করে দিয়েছে এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আপিল করেছে। এর চাইতে ন্যাক্কারজনক, নির্লজ্জ এবং তারা বিচারহীনতার সংস্কৃতিকে জিয়ে রাখার জন্য যে রাজনীতি তারা করছে, এটার জন্য ধিক্কার জানাতে হয়, এটার জন্য প্রতিবাদ জানাতে হয় যে এটা আমরা বিএনপির কাছ থেকে মিটিয়ে আশা করি। তো এই জন্য আমাদেরও দাবি হচ্ছে এই আইন সংশোধন, এমন আইন বানাতে হবে যেন দর্শক খণ্ডকালীন মাঝখানে কোনো বিচার চলাকালীন সময়ে যেন সে জামিন না হয় এবং বিচারটা প্রমাণকৃত। 15 দিনের ভিতরে বিচার করা সম্ভব। যেগুলো চাক্ষুষ প্রমাণ আছে এগুলোর জন্য তো মাসের পর মাস যাওয়ার কথা। মানে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড একটা কথা আছে আইনের ভাষা। যখনই আপনি বিচার বিলম্ব করবেন তার মানে বিচারকে আপনি ধ্বংস করে দিলেন।
হত্যা করে দিলেন।